প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো আমরা আমাদের প্রথাগত কথা, আমরা আমাদের আবেদন বলো, নিবেদন বলো, অনুরোধ বলো, তোমাদের কাছেই তো করব বলো। তো আমরা আমাদের ইজি টু লার্নিং চ্যানেলের পক্ষ থেকে যে সম্পূর্ণ বিনামূল্যে সায়েন্সের সবকটা সাবজেক্ট আমাদের মধ্যে এখনো হয়ে ওঠেনি। তো ফিজিক্স আপাতত যেগুলো হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, এই তিনটে সাবজেক্টের উপরে সম্পূর্ণ কমপ্লিট ফ্রি কোর্স বিনামূল্যে আমরা সম্পূর্ণ কোর্সটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সমস্ত প্রসিদ্ধ শিক্ষকদের দিয়ে। কেমিস্ট্রির কথাটা আমি বলছি না, আমি ইয়ংগেস্ট। তো আমি আহ, তো আমি তাদের সমকক্ষ হওয়ার চেষ্টা করছি। আমি তাদের সমকক্ষ মোটেও নয়। তো বাকি যারা আছেন তারা অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত সাবজেক্টের এক একজন দক্ষ মানুষ তোমাদের পড়াচ্ছেন বা পড়িয়েছেন ক্লাস 11-এ। তোমরা সেই ভিডিওগুলো দেখো, আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওগুলো থাকবে। তোমরা সেগুলো দেখো, তোমরাও উপকৃত হবে এবং অন্যদেরও উপকৃত হতে সুযোগ করে দেবে। চলো তাহলে আমরা কলিগেটিক প্রপার্টিজ সম্পর্কে আগের দিন আমরা কলিগেটিক লিকুইড স্টেটের মানে তরল বা সলিউশনের আমি আগের দিন তোমাদের যেটা পড়িয়েছি সেটা হলো বাষ্পচাপের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আপেক্ষিক অবনমন, ঠিক আছে? তো এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত আমরা যাবতীয় যা কিছু পড়ে নিয়েছি। তো এখন আমাদের কাজ হলো এই সম্পর্কিত কিছু প্রশ্ন আগে সলভ করব, ঠিক আছে? প্রশ্ন যতক্ষণ না সলভ হবে তোমাদের মধ্যে পুরো ক্ল্যারিটি আসবে না। আর পুরো ক্ল্যারিটি যদি না আসে তাহলে কিন্তু সেটা শেখাটা কমপ্লিট হলো না, ঠিক আছে? চলো পুরোটা ক্ল্যারিটি আনার জন্য আমরা কিছু কোশ্চেন আনসার করি। প্রথম প্রশ্ন, আগে তোমরা একটু দেখো, আগে তোমরা আমাকে বলবে উত্তরটা কি হবে। বলেছে 50 গ্রাম জলে ডব্লু গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণের বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন ঘটে তা সমপরিমাণ জলে 1 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সঙ্গে সমান হয়। তো আমরা এটুকু জানি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি করে আমরা বের করি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হয় সূত্র অনুযায়ী, রাউল্টের সূত্র অনুযায়ী, কোনো পার্টিকুলার টেম্পারেচারে একটা নির্দিষ্ট উষ্ণতায় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান, ঠিক আছে? মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এইবার তুমি যদি দেখো আমাদের প্রথম যে দ্রবণটা ছিল তাতে আমাদের কি আছে না 18 গ্রাম আমরা দিয়েছি জল। তাহলে জলের ওয়েট অফ H2O কত না 8, 50 গ্রাম জল নিয়েছি। তাহলে ওয়াটারের মোল সংখ্যা কত আমরা NO1 দ্বারা লিখছি, 50/18 এত মোল। এবার প্রথম ক্ষেত্রে কি আছে না ইউরিয়া, কি আছে ইউরিয়া। তাহলে দ্রবণের দুটো ক্ষেত্রেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন P0 - PS/P0, সেইটা কার সঙ্গে সমান X2, দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। দেখো প্রথম ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই জলের মোল সংখ্যা, তো জলের যা মোল সংখ্যা সেটা হচ্ছে এটা। এবার কি বলেছে ইউরিয়ারটা দেখো, ইউরিয়ার মোল সংখ্যা কত। ইউরিয়ার ক্ষেত্রে আমরা ধরলাম N2, যেটা কত দেখো, ইউরিয়া দ্রবীভূত আছে 1 গ্রাম, আর ইউরিয়ার ফর্মুলা কি
ইউরিয়ার CO NH2 হোল 2, যেটা মোলার মাস বেরোবে 60। তাহলে এখানে মোল সংখ্যা কত? 1/60। ক্লিয়ার? 1/60। ঠিক আছে, এইবার এর মোল ফ্র্যাকশন কত, যেটা আমরা লিখবো x2। বলো 1/60 ইকুয়াল টু 50/18 প্লাস হয়ে যাবে তোমার 1/60। দ্বিতীয় ক্ষেত্রে যেটা হবে তোমার, দ্বিতীয় ক্ষেত্রে কি আছে না, এখানে গ্লুকোজ কিন্তু বলেনি যে গ্লুকোজের কিন্তু সংখ্যাটা আমাদের বলা হয়নি। গ্লুকোজটা কত দিয়েছে, ধরে নিয়েছে W, আর গ্লুকোজের এটা হচ্ছে 180, মোল সংখ্যা 180। তাহলে এর ক্ষেত্রে মোল ফ্র্যাকশন কত হবে করে দাও, N2 ইকুয়াল টু কি হবে, N2 নয় একদম x2 লেখো, মানে আমরা একদম মোল ফ্র্যাকশন লিখবো 180। x2 কি হবে দেখো, W/180 বাই তোমার হয়ে যাবে 50/18 প্লাস এটা হয়ে যাবে তোমাদের W/180। এইবার এই দুটোকে যদি আমি সমান করে দিই, সেখান থেকে আমি ডব্লুর ভ্যালুটা পাবো। কিন্তু আগের ক্লাসে তোমাদের আমি একটা মিস করে গেছি, সেটা হলো এই কলিগেটিক প্রপার্টিজ থেকে আমরা কি করে কোনো আননোন যে সলিউট থাকে, মানে যদি আমাদের কোনো এমন পরিমাণে কোনো দ্রাব্য থাকে যেটা আমি অচেনা জানি না, তাহলে তার মলিকিউলার মাসও আমরা বের করতে পারবো। তো সেই মলিকিউলার মাস কি করে আমরা বের করব, আগে সেইটা একটু দেখে নিই। সেইটা দেখে নিলে কিন্তু, বা এটাও যদি আমরা করে নিই, তাহলে এখান থেকেও আমরা মোটামুটি বুঝতে পারবো। এবার দেখো বলেছে যে এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কি হবে না, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান। সেখান থেকে তুমি বলতে পারো, দেখবে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার থেকে অনেক অনেক বড়। তাহলে আমরা এই দুটোকে আপাতত সমান করে দিই, এখান থেকে পাবে 1/60/50/18 প্লাস 1/60। ঠিক আছে, সেইটা কার সঙ্গে সমান হবে, এদিকের যেটা W বাই এরা এখানে কি ছিল, W/180 বাই এদিকটা কি হয়ে যাবে দেখো, এদিকটা হয়ে যাবে 50/18 প্লাস হয়ে যাবে 1/1 নয়, এখানে W/180। আচ্ছা দেখো, এই যে ভ্যালুটা মানে M/8 50/18, সেই ভ্যালুটা আমাদের এই দুটোর থেকে অনেক অনেক বেশি, এটা খুব বেশি, তাই না? আমরা লিখতে পারি এই যে ভ্যালুটা, এটা খুব বেশি বড়, এটার থেকে এটাও বড়। তাহলে দেখো আমরা জাস্ট এদিক থেকে কি করতে পারি, 1/60, দেখো এই দিকে দেখো নিচের নিচে, তাহলে পুরোটাই কেটে গেল, যেহেতু আমরা বলছি এটা খুব বড়, তাহলে দুদিকেই কি এসছে দেখো, দুদিকেই 1/50 থেকে গেল, এই দুটো ইগনোর হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই 1/50 কেটে দেবো, 1/60 ইকুয়াল টু W/180। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো, কেটে দাও 3, তাহলে W ইকুয়াল টু 3 গ্রাম। দেখো আমি বুঝেছি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে, কারণ আমার হঠাৎ মনে পড়লো আমি এই জিনিসটা তোমাদের করানো হয়নি, ঠিক আছে? তো তাই আমিও একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলাম। তো তোমাদের যদি আমি একবার বলি ব্যাপারটা পুরোটা আরেকবার দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি কি বলতে চেয়েছি, বলেছে 50 গ্রাম জলে W গ্রাম কি আছে, আমাদের গ্লুকোজ আছে, ঠিক আছে?
তাহলে কি হবে, প্রাপ্ত দ্রবণের যে আপেক্ষিক যতটা পরিমাণ বাষ্পচাপের অবনমন হবে সেইটা কি হচ্ছে, যদি একই পরিমাণ জলে আমি 1 গ্রাম পরিমাণ ইউরিয়া অ্যাড করি, যেটা হবে সেটার সঙ্গেও সমান। ঠিক আছে, তাহলে দেখো আমি জলের যে 50 গ্রাম ছিল, তাহলে কত মোল সংখ্যা বের করেছি, 50/18। ইউরিয়া কত দিয়েছি, 1 গ্রাম, ইউরিয়ার মলিকুলার মাস 60, তাহলে 1/60 মোল সংখ্যা আমরা পেয়ে গেলাম। দেখো মোল সংখ্যা 1/60। ক্লিয়ার? এবার তাহলে এই দ্রবণের আপেক্ষিক অবনমন কত হবে, 1/60 এটা তোমাদের এই ভ্যালুটা। দেখো এর মোল ফ্র্যাকশন বের করেছি, হয়ে গেল। এইবার গ্লুকোজের ক্ষেত্রে কতটা পরিমাণ গ্লুকোজ আছে সেইটা কিন্তু আমরা জানি না। ধরে নিলাম গ্লুকোজটা ডব্লু বলা আছে, তাহলে ডব্লুটা নিয়ে নাও। তাহলে গ্লুকোজের মোল সংখ্যা কত, 1/18 মানে 180। তাহলে এর ফ্র্যাকশন কত, একই পরিমাণ যেহেতু জল, m/50। এইবার যে কোনো সলিউশনের ক্ষেত্রে কি হয়, দ্রাবকের যে মোল সংখ্যা আছে, দ্রাবকের যে মোল সংখ্যা সেটা দ্রাবের থেকে অনেক অনেক পরিমাণ বেশি। তাহলে আমরা বলতে পারি এই দুটোর যে যোগফল নিয়ারলি এটার সঙ্গে সমান, আবার এটা আর এটার যে যোগফল নিয়ারলি এটার সঙ্গে সমান, মানে শুধুমাত্র ওয়াটার পার্টের সঙ্গে সমান। তাহলে দুদিকেই যদি ওয়াটার পার্টটা কেটে দিই তাহলে এটা আসবে। ঠিক আছে, এবার আরেকটা যদি আমরা সোজা সাপটা কনসেপ্ট ধরি করি, দেখো সোজা সাপটা কনসেপ্টটা কি, আমরা এমসিকিউ করব, এত অঙ্ক করার আমাদের সময় নেই, আমরা এমসিকিউ সলভ করব। যেই নেট আমাদের এমসিকিউ, আমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ, তো আমরা ছোট কনসেপ্ট কিভাবে তাড়াতাড়ি হবে সেইটা আমরা বুঝবো। দেখো তার জন্য আমরা যদি দেখি কি আছে, দেখো দুটো দ্রবণের ক্ষেত্রেই একই পরিমাণ জল আছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একই। আর আমরা জানি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন শুধুমাত্র দ্রাবের সংখ্যার উপর ডিপেন্ড করছে। আর দ্রাবের সংখ্যা মানে কি, দুটোই নিশ্চয়ই সমমোল পরিমাণ দ্রাব আছে, সেটাই করে দাও তাহলেই হয়ে যাবে। দেখো এইদিকে সমমোল মানে কত, ইউরিয়ার ক্ষেত্রে 1/60 আর এটার ক্ষেত্রে কি W/180। ক্যালকুলেট করো, এখান থেকে W বেরিয়ে যাবে 3 গ্রাম, এক লাইনেই হয়ে গেল সেটা। আর এতটা ক্যালকুলেট করার কোনো দরকার নেই, ঠিক আছে, একটু নলেজ লাগাবে হয়ে যাবে। কিন্তু যদি ডেসক্রাইব করে তোমাকে লিখতে হতো তখন কিন্তু এরকম হতো। এখন যেহেতু এমসিকিউ বেসড আমরা সরাসরি এভাবেই করব। ঠিক আছে, তবুও আমি তোমাদের দেখাই যে যেটা আমি আগের দিন ছেড়ে গেছিলাম সেইটা আমরা একটু দেখাবো। চলো আমরা শিখি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে আমরা কিভাবে আননোন কোনো সলিউটের মলিকুলার মাস ক্যালকুলেট করতে পারি। আমরা হেডিং করব ক্যালকুলেশন অফ মলিকিউলার মাস অফ unknown solute using relative lowering of vapor pressure। ঠিক আছে, এটা তো আমরা করতেই পারি। তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারকে কাজে লাগিয়ে আমরা এটা বের করব। তাহলে ধরে নাও যে W1 গ্রাম দ্রাব কোনো নির্দিষ্ট উষ্ণতায়, কোনো স্থির উষ্ণতায় আচ্ছা W2 গ্রাম দ্রাব করি, সবসময় দ্রাবকে 2 দিয়েই করা হয়। W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে
দ্রবীভূত আছে। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস আমাদের ধরতে হবে, এখানে পুরোটাই ধরে ধরে করতে হবে, ধরি ধরি ধরি। আরো একটা ধরে নাও যে দ্রাবের আণবিক ভর কত বলো? দ্রাবের আণবিক ভর ধরে নাও ক্যাপিটাল M2। তাহলে আমরা দ্রাবকেরও আণবিক ভর পাবো। আণবিক ভর কত? দিস ইজ M1। তাহলে এখান থেকে আমি কি পাবো বলো? এখান থেকে আমি পাবো দ্রাবের মোল সংখ্যা। কত মোল আছে কি করে পাবো? না, যে ওজন আছে, ওজনটা কত আছে W2, তাকে তার মলিকিউলার মাস দিয়ে ভাগ করে দাও, যেটাকে আমরা N2 আকারে লিখবো। তাহলে কি পাবো? W2/M2। তাহলে দ্রবণে দ্রাবকের মোল সংখ্যা কত কত হবে? এটাকে আমরা বলবো N1, যেটাকে আমরা লিখবো W1/M1। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন অনুযায়ী, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সূত্রানুযায়ী বা রাউল্টের সূত্রানুযায়ী আমরা কি বলতে পারি? রাউল্টের সূত্রানুযায়ী, রাউল্টের সূত্রানুযায়ী কি হয়? রাউল্টের সূত্রানুযায়ী P0 মাইনাস PS। P0টা কি না? বিশুদ্ধ অবস্থায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, ওই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপকে আমরা বলবো PS। যতটা হ্রাস পেয়েছে সেটাই কি হবে? বাষ্পচাপের অবনমন। সেটাকে যদি আমরা P0 সাপেক্ষে করি, মানে বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে কতটা কমেছে, সেটাই কি হবে? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যা কার সঙ্গে সমান হয়? যা হয় ওই দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান, x2। তাহলে এই ভ্যালুটা কি আসবে? N2/N1 প্লাস N2। এইবার এখানে আমরা একটা বেইমানি করব। কি করব? না স্যার, দ্রবণে যে পরিমাণ দ্রাব থাকে সেটা দ্রাবকের সাপেক্ষে প্রচন্ড কম, মানে N1 > N2। তাহলে N1 প্লাস N2 এদের ভ্যালুটা নিয়ারলি N1 এর সঙ্গে সমান। তাহলে স্যার এখান থেকে আমি লিখতে পারি P0 মাইনাস PS বাই P0 ইকুয়াল টু হবে N2/N1। ক্লিয়ার? N2/N1। তাহলে এবার N2 এর জায়গায় বসিয়ে দাও। N2 এর জায়গায় আমরা বসাবো W2/M2, N1 এর জায়গায় বসাবো W1/M1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এটা আরেকবার লেখো, PS/P0 ইকুয়াল টু হবে W2 ইন্টু M1 বাই W1 ইন্টু M2। তাহলে দেখো পরের লাইনে আমরা করতে পারি, মাই গড, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি আমাদের আননোন লিকুইডের যেটা কি ছিল M2, তার ভ্যালুটা কি হবে? তার ভ্যালুটা হয়ে যাবে W2 ইন্টু M1 বাই W1 ইন্টু P0 মাইনাস PS বাই P0। তাহলে যদি আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জানা থাকে, বা যদি আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জানা থাকে
কত পরিমাণ দ্রাবক অ্যাড করেছি জানা থাকে, কত পরিমাণ দ্রাবক অ্যাড করেছি জানা থাকে, এবং দ্রাবকের মলিকিউলার মাস জানা থাকে, তাহলে আমরা আননোন লিকুইডের মোল ফ্র্যাকশন, আমরা আননোন লিকুইডের মলিকিউলার মাস খুব সহজেই বের করতে পারবো এই সূত্রকে কাজে লাগিয়ে। ঠিক আছে, তাহলে সূত্রটা যদি আমি ভাষায় লিখে দিই, সেখান থেকে কি হবে বলো? আণবিক ভর ইকুয়াল টু দ্রাবের ভর গুণিতক দ্রাবকের বলো আণবিক ভর, আণবিক ভর। ঠিক আছে, আচ্ছা, আণবিক ভর হলো বাই কি হবে? বাই হবে দ্রাবকের ওজন ইনটু বাষ্প চাপের আপেক্ষিক অবনমন, বাষ্প চাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারব। চলো আবার আমরা কিছু কোশ্চেন দেখি। প্রথম প্রশ্ন আছে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি নট, একদম ঠিক আছে, দেওয়া আছে। এবার নির্দিষ্ট পরিমাণ উক্ত দ্রাবকে একটি অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবের নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত করা হলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ হবে এটা। ঠিক আছে, তাহলে এবার চারটে অপশন দেওয়া আছে। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন অনুযায়ী আমরা কি জানি বলো? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে আমরা বলতে পারি, সেখান থেকে আমরা বলতে পারি পি নট মাইনাস পিএস বাই পি নট ইকুয়াল টু হয় x2, যেটা কি না, যেটা হলো দ্রাবের মোল সংখ্যা, মোল ভগ্নাংশ। এটা কি না, এটা হলো রাউল্টের সূত্রানুযায়ী দ্রাবের মোল সংখ্যা নয়, আমি সব ভুলগুলো তোমাদের বলে দিলাম, যেই ভুলগুলো হয় সংখ্যা হবে না, কি হবে? ভগ্নাংশ। ক্লিয়ার? ভগ্নাংশ। এইবার দেখো কি বলেছে, এবার তোমাকে পরপর ভ্যালুগুলো তুমি জাস্ট বসিয়ে নাও। দেখো তোমাকে বলেছে যে বিশুদ্ধ দ্রাবকের পি নটই দেওয়া আছে, আর কি বলা আছে না, দ্রবণের বাষ্পচাপ হয় এটা, হ্যাঁ দ্রবণের বাষ্পচাপ দেওয়া আছে, কত দেওয়া আছে না 0.9 ইন্টু পি নট, বাস বাই পি নট করে নাও, ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে x2। সেখান থেকে দেখো পি নট যদি আমরা কেটে দিই তাহলে কি পাবো? 1 মাইনাস 0.9 ইকুয়াল টু x2, তাহলে এখান থেকে হয়ে যাবে x2 ইকুয়াল টু 0.1। তাহলে এটা কি না, এটা এই যেটুকু ডাটা দেওয়া ছিল সেখান থেকে আমি বলতে পারি দ্রাবের মোল ভগ্নাংশ কত? 0.1। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ কত না স্যার? 1 মাইনাস 0.1, যার ভ্যালু 0.9। এইবার দেখো কি বলেছে, অপশন 1, দ্রাবকের ওজন দ্রাবের ওজনের 10 গুণ। এই ফর্মুলা থেকে এত কিছু করে আমরা এটা বলতে পারছি না। এখানে বলতে পারি মোল ভগ্নাংশটা 9 গুণ, কিন্তু যেখানে এর কোনো সম্পর্কই নেই, এটা হবে না, ওজনের সঙ্গে কোনো রিলেশন আমরা শিখিনি। অপশন বি, দ্রাবকের ওজন একই ব্যাপার, জাস্ট উল্টে দিয়েছে, এটাও হবে না, জানি না, বলতে পারবো না। তৃতীয় বলেছে দ্রাবকের মোল সংখ্যা দ্রাবের তুলনায় 9 গুণ,
হ্যাঁ, এইটা আমরা বলতে পারি। কিভাবে বলতে পারি দেখো, এইটুকু থেকে আমরা যেটুকু জানি, দ্রাবের যদি n2 হয় তাহলে বলতে পারি n2 বাই n1 প্লাস n2, যার ভ্যালুটা কত 0.1। আবার দ্রাবকের ক্ষেত্রে কি হয়, দ্রাবকের ক্ষেত্রে n1 বাই n1 প্লাস n2, যার ভ্যালুটা কত হয় 0.9। এইবার এই দুটোকে যদি আমি ভাগ করে দিই, মানে এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন, এবার দিয়ে দাও 1/2। তাহলে এখান থেকে তুমি কি পাবে বলতে, দেখো তুমি পাবে n2 বাই n1 কত হচ্ছে 1/9। তাহলে এখান থেকে বলতে পারো n1 ইকুয়াল টু 9 ইন্টু n2। হ্যাঁ দেখো, যে আমি দ্রাবকের যে মোল সংখ্যা পাচ্ছি সেটা দ্রাবের সাপেক্ষে 9 গুণ, একদম ঠিক, অপশান সি। আর এখানে তো দ্রাবকের মোল সংখ্যা আমরা তো বেরই করেছি 0.9, তাহলে 0.1 কি করে হয়, অপশান এলিমিনেট করেও তুমি করতে পারো, এই ক্যালকুলেশনে তোমার দরকার নেই। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। Vapor pressure of a solvent decrease by 10 mmHg when a non-volatile solute is added to the solvent। এবার বলেছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন সলিউশন ইন দেওয়া আছে 0.2। এবার বলেছে হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইফ দি ডিক্রিজ vapor pressure। আচ্ছা দেখো, প্রথমে কি বলেছে, ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট ডিক্রিজ বাই 10, ঠিক আছে, মানে 10 কমে গেছে 10 mmHg, যখন কি বলেছে না নন ভোলাটাইল সলিউট ইজ অ্যাডেড, ঠিক আছে, এবং তার মোল ফ্র্যাকশন কত হবে 0.2। এবার বলেছে হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইফ ভেপার প্রেসার উইল বি এত, মানে প্রথমে আমাকে মোল ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, দিয়ে তার ডিক্রিজটা বলেছে, রিলেটিভ ডিক্রিজটা বলেছে। এবার তোমাকে চেয়েছে তুমি বলো যে এখানে আমাদের যদি আমি ভেপার প্রেসারটা 20 ডিক্রিজ করতে চাই তাহলে আমাদের ভ্যালুটা কত হবে। তাহলে দেখো আমরা সূত্রানুযায়ী কি জানি যে পি নট বাই পিএস বাই পি নট, এর ভ্যালুটা কত হবে x2 এর সঙ্গে সমান। ক্লিয়ার, সমান। এইবার দেখো কতটা ডিক্রিজ, আমাদের ডিক্রিজ হচ্ছে বলে দিয়েছে 10, ঠিক আছে। আর কি বলেছে, পি নট ভ্যালুটা বলে দেয়নি, এই ভ্যালুটা দ্রাবের মোল সংখ্যা কত 0.2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি নট ইকুয়াল টু 10/2, 0.2। তাহলে দেখো এটাকে আমি যদি 0.2 কে তুলে দিই, ওপরে আরেকটা 10 আসবে, মানে ভ্যালুটা হবে 50 mmHg। আমরা P0টা ক্যালকুলেট করে নিলাম। এইবার দ্বিতীয় স্টেপে কি বলেছে না, দ্বিতীয় স্টেপে আমাদের কি বলেছে, যদি ডিক্রিজটা হয় 20, মানে পি নট মাইনাস পিএস, আচ্ছা পিএস এর ভ্যালুটা নিচে আসবে, পিএস বাই পি নট ইকুয়াল টু কি হবে এগেন x2। এইবার এই মোল সংখ্যাটা আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো দ্রাবকটা যেহেতু একা, এটা এখন কত হবে 20, আর এটা আমরা একটু আগেই বের করেছি 20, তাহলে এখান থেকে x2 হয়ে যাবে, x2 হয়ে যাবে 2/5। তাহলে ভ্যালু কত হবে, ভ্যালু হবে 0.4। বলো বুঝতে পারলে? এইরকম ভাবে কিন্তু যেই নেট এরকম কোশ্চেন আসবে, বা এখন আমাদের এমসিকিউ তো কিভাবে নমুনা প্রশ্ন, আমরা এখনো সংসদ নমুনা প্রশ্ন পাইনি, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। থিওরি যদি তোমরা ঠিকঠাক করে না বোঝো তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি কোশ্চেনগুলো পারবে না। চলো আমরা নেক্সট ভিডিওতে যাই।
নেক্সট প্রশ্নে একটা থিওরি মার্কা কোশ্চেন বলেছে কি, দ্য ভেপার প্রেশার অফ আ সলিউশন হ্যাভিং সলিড অ্যাজ সলিউট অ্যান্ড লিকুইড অ্যাজ সলভেন্ট ইজ, যা সূত্রটা তোকে জানতে চেয়েছে, তুই সূত্রটা ঠিকঠাক করে বুঝেছিস কিনা। ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, না এটা কখনোই নয়। ভেপার প্রেশার অফ দ্য সলিউট হ্যাভিং, হ্যাঁ একদম ঠিক, তো কোনো অসুবিধা নেই তো। দেখ এখানে কিন্তু রিলেটিভ লোয়ারিং লর মধ্যে কোনো প্রশ্ন নেই, এখানে বলেছে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, তাহলে ভেপার প্রেশার পিএস ইকুয়াল টু কি হয় বলতো, x1 ইন্টু p0, এটাই তো। দেখ তার মানে আমি p0 তো একটা কনস্ট্যান্ট, তাহলে px কার সঙ্গে, সলিউশনের ডিরেক্টলি একদম আমাদের যে দ্রাবকের যে মোল ফ্র্যাকশন আছে তার সঙ্গে সমান, প্রথমটা একদম ঠিক। ইনভার্সলি প্রপোর্শনাল উইথ মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট হবে না কখনো, ডিরেক্টলি প্রপোর্শনাল না, এটা তো কার সাথে, যদি রিলেটিভ লোয়ারিং, এখানে তো রিলেটিভ লোয়ারিং বলেনি, এখানে কি বলেছে, ভেপার প্রেসার বলেছে, তাহলে অপশন হবে এ। নেক্সট অঙ্ক, ভেপার প্রেসার অফ আ পিওর এ, ঠিক আছে, এর পিওর আমি বলে দিয়েছি, কি বলেছি দেখো, পিওর এ মানে আমি লিখবো পি নট এ, কত না 10 টর, আচ্ছা টর আমরা এড়িয়ে যাচ্ছি। অ্যাট দ্য সেম টেম্পারেচার হোয়েন বি গ্রাম 1 গ্রাম অফ বি ইজ ডিজলভড ইন 20 গ্রাম অফ এ, ইট ভেপার প্রেসার রিডিউসড বাই এত টর, 0.9 টর, তাহলে কি বলতে পারি, পি নট মাইনাস পিএস, যেটা হয়ে যাবে 9। নেক্সট, ইফ দ্য মলিকিউলার মাস অফ এ ইজ 20, মানে আমি সলভেন্ট M1 কত আছে 200 এম, তাহলে বির মলিকিউলার মাস কত, খুবই সোজা, আমরা কি জানি, পি নট মাইনাস পিএস বাই পি নট ইকুয়াল টু x2, x2 জায়গায় আমরা বসাবো n2 বাই n1, আমরা n1 n2টাকে ইগনোর করব, কেন তোমরা সবাই জানো মলিকুলার মাস আমাদের এটা সলভেন্টটা অনেকটা বেশি পরিমাণে থাকে, এখান থেকে আমরা পেয়ে যাব W2 বাই M2 ইন্টু W1 বাই M1, বাস প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, বসিয়ে দাও তাহলেই পেয়ে যাবে। দেখো কতটা ডিক্রিজ 9, অ্যাকচুয়াল কত, বিশুদ্ধ অবস্থায় কত 10, তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো W2 কত, W2 হচ্ছে 1 গ্রাম, আচ্ছা M1 কত দেওয়া আছে 200, বাস M2 কত আমরা বের করব, আচ্ছা W1 কত 20, বাস হয়ে গেল। এবার তাহলে এখান থেকে আমরা করতে পারি M2 ইকুয়াল টু 200 ইন্টু 100, 200 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 200, 9 ইন্টু 20, আচ্ছা ভ্যালুগুলো সব ঠিকঠাক নিয়েছি, টর রিডিউসড টু 9 টর, রিডিউস টু 9 টর, আচ্ছা না এটা একটু আমাদের ভুল হয়েছে, রিডিউস টু 9 টর মানে এখানে যে রিডিউস টু 9 মানে হচ্ছে সলিউশনের যে ভেপার প্রেসার সেটা কমে গিয়ে হয়েছে 9, ঠিক আছে, তার মানে এই যে 9 এর ভ্যালুটা আছে সেইটা হচ্ছে পিএস, পিএস সমান 9, তাহলে এটা হবে 10 মাইনাস 9, তাহলে এইখানে 9 এর জায়গায় আমরা লিখব 1, এবার দেখো হয়ে গেছে।
9 জায়গায় লিখবো 1। দেখো এখানে বলা আছে রিডিউস টু 9, মানে কি হয়েছে, দ্রবণ পরিবর্তিত হয়ে কমে হয়েছে 9, তাহলে কত কমেছে, লোয়ারিংটা কত 10 - 9 1, এখানে 1 হতো। তাহলে দেখো এটা হবে 20 10, তাহলে ভ্যালুটা হয়ে যাবে 100 AMU, অপশন নাম্বার এ। নেক্সট, vapor pressure of a pure solute is decreased এত from এত on addition of এত, হ্যাঁ মোল ফ্র্যাকশন কত, এটা তো একদমই সোজা। দেখো আমরা কি জানি, পি নট বাই পি নট মাইনাস পিএস ইকুয়াল টু বাই পি নট ইকুয়াল টু হয় x2। তাহলে দেখো প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। আর পিওর সলিউডের কত ছিল 0.60, ঠিক আছে, এটা হচ্ছে পিওর সলভেন্ট, মানে এটা 80 থেকে কমে হয়েছে। তাহলে প্রথমে কত ছিল, প্রথমে ছিল 0.80, সেখান থেকে হয়েছে 0.60 বাই 0.80, এটাই হবে এর মোল ফ্র্যাকশন। বাস করে নাও 0.20 বাই 0.80 ইকুয়াল টু হচ্ছে x2 বাই এখান থেকে হয়ে যাবে x2 ইকুয়াল টু হয়ে যাবে 1/4, না এটা হবে 0.25। দেখো 0.25, ক্লিয়ার। আমরা মোটামুটি যেটা শেষ করলাম সেটা হলো, আমরা শেষ করলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এই কলিগেটিক প্রপার্টিসটা আমরা মোটামুটি শেষ করলাম। এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, বা একে বলা হয় ইবলিওস্কোপি, ঠিক আছে। এটা কি না, দ্রবণের স্ফুটনাঙ্কের বৃদ্ধি বা স্ফুটনাঙ্কের উন্নয়ন, ঠিক আছে, এটাও দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম। তাহলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে স্ফুটনাঙ্ক কি জিনিস, না স্ফুটনাঙ্ক হলো দ্রবণের যে তরল আছে, তরল তার বাষ্পের সাথে বাষ্পচাপ, সেই বাষ্পচাপ যখন অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হবে সেই পয়েন্টটাকে বলবো ওই তরলের বয়েলিং পয়েন্ট। যখন কি হয় তরলগুলো বয়েল হতে শুরু করবে, ঠিক আছে, তখন আর ইভাপোরেশন নয়, বয়েল মানে অল ওভার দ্য লিকুইড থেকে, লিকুইডের সমস্ত জায়গা থেকে আমাদের পার্টিকেলগুলো রিলিজ হতে থাকবে। কখন হবে না, যখন আমাদের এয়ারের যে যে জায়গায় আছে সেই অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে যখন এই যে দ্রবণ, সেই দ্রবণের বাষ্পচাপ সমান হবে, ঠিক আছে। এবার বাষ্পচাপের সঙ্গে আমরা যে টেম্পারেচারের রিলেশন প্রথম দিনই দেখেছিলাম, ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন অনুযায়ী এরা মেনে চলে, ঠিক আছে। সেই ইকুয়েশন অনুযায়ী আমরা যদি ড্র করা যায় বাষ্পচাপ, আচ্ছা সেটা কেমন, আচ্ছা এটা নয়, ধরে নাও, বেঁকে গেল রে, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। দেখ গ্রাফটা যদি বুঝে যাস না তাহলে কমপ্লিট হয়ে যাবে। এবার দেখ এই দিকটা হচ্ছে প্রেসার, এদিকটা হলো আমাদের প্রেসার, মানে যাকে বলি আমি প্রেসার, বাষ্পচাপ, ইউ
আর তাহলে প্রেসার কিভাবে ডিপেন্ড করে না, প্রেসার ডিপেন্ড করে লিনিয়ারলি না নন লিনিয়ারলি, এটুকু একটু তোদের বোঝাই। আচ্ছা তোরা আমাকে বলবি যে স্যার যে কোনো গ্যাস, ঠিক আছে, বাষ্প মানে তো গ্যাস, আর বাষ্পচাপ ক্রিয়েট হয় গ্যাস মলিকিউলের দ্বারা, আর আমরা আইডিয়াল সলিউশন থেকে জানি পিভি ইকুয়াল টু এনআরটি। যদি আমাদের পুরো সিস্টেমটা একটা ক্লোজ কন্টেনারের ক্ষেত্রে হয়, তাই না, আমরা ক্লোজ কন্টেনারে করি, তাহলে স্যার ভলিউমটা কনস্ট্যান্ট, তাহলে পি ভ্যারিজাস তো টি হওয়া উচিত। তাহলে টেম্পারেচারের সঙ্গে যেই গ্রাফটা হবে সেই গ্রাফটা স্যার লিনিয়ারলি হওয়া উচিত, প্রেসার টেম্পারেচার। কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। কেন হয় না তার একটা কারণ আছে। দেখ, এই যে সম্পূর্ণ ইকুয়েশনটা তুই করছিস, এখানে আরো একটা জিনিস কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে এন, হ্যাঁ কি না, এন কনস্ট্যান্ট, মানে নাম্বার অফ পার্টিকেল কিন্তু কনস্ট্যান্ট, তাই না। এইবার কথা হলো, যদি আমরা যে এর ক্ষেত্রে কি হয়, ইভাপোরেশনের ক্ষেত্রে কি হয়, তুই ক্লোজ কন্টেনারে করলি ইভাপোরেশন, যত টেম্পারেচার বাড়াবি এই ইভাপোরেশনের হারটাও তত বাড়বে, মানে টেম্পারেচার যত বাড়বে ভেপারাইজেশন তত বাড়বে। তাহলে এখানে নাম্বার অফ ভেপার পার্টিকেল সে একটা টেম্পারেচারে যা ছিল অন্য টেম্পারেচারে তাহা থাকবে না। তার জন্য এটা কি হবে, এই যে লিনিয়ার ইকুয়েশন সেইটা মেনে চলছে না। কেন চলছে না, কারণ নাম্বার অফ পার্টিকেল কনস্ট্যান্ট থাকছে না টেম্পারেচার বৃদ্ধি করলে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক গ্যাস নিয়েই যা কিছু করি, তার ফলে নাম্বার অফ পার্টিকেল অলওয়েজ কনস্ট্যান্ট। এই জন্য আমরা একটা লিনিয়ার ইকুয়েশন পাই, একটা লিনিয়ার লাইন পাই। কিন্তু ইন কেস অফ ভেপার আমরা যত টেম্পারেচার বাড়াবো ভেপারাইজেশন প্রসেস তত বাড়বে, তার ফলে ভেপার পার্টিকেলের সংখ্যা বাড়তে থাকবে। যেই ভেপার পার্টিকেলের সংখ্যা বাড়ছে, টেম্পারেচারের সঙ্গে শুধুমাত্র প্রেসার ডিনোট করছে তা নয়, আরও একটা টার্ম আসছে, এই জন্য আর এই ইকুয়েশনটা মেনে চলে না। তখন কি ইকুয়েশন মেনে চলে না, লগ P2 বাই P1 ইকুয়াল টু ডেল্টা H বাই R। এইচ হচ্ছে হিট অফ ভেপারাইজেশন ইন্টু 1/T1 মাইনাস 1/T2। এই ইকুয়েশনকে বলা হয় ক্লসিয়াস-ক্যাপেরন ইকুয়েশন। এই ইকুয়েশন অনুযায়ী যে সমস্ত টেম্পারেচারের সঙ্গে ভেপার প্রেসারের রিলেশন, এই ইকুয়েশন মেনেই চলে। তাই জন্য কার্ভগুলো কি হয়, ভেপার প্রেসারের সঙ্গে টেম্পারেচার কখনোই লিনিয়ারলি হবে না, কার্ভগুলো হবে কার্ভ নেচারের, প্যারাবোলিক, ঠিক আছে। চলো তাহলে প্রেসারের সঙ্গে যদি আমরা টেম্পারেচারের কার্ভ করি, তাহলে কার্ভটা কেমন হবে, কার্ভটা হবে ক্লিয়ার এইভাবে। এইবার দেখো, অ্যাট আ পার্টিকুলার টেম্পারেচার, ধরো আমাদের কি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটা কত আছে না, দেখো অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা হচ্ছে 1 atm। ধরে নাও দিস ইজ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার, কত অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই প্রেসারটাকে আমরা কি বলবো এটিএম, 1 atm। প্রেসার সমান কত 1 atm। তাহলে এই অবস্থাতে কি হবে, এই যে পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্টে আমাদের যে গ্যাস মলিকিউলগুলো আছে, এটা কি আমাদের এয়ারের মানে বাষ্পচাপের বাইরের যে বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান, এই পয়েন্টে তরলের কণাগুলো বয়েল হতে শুরু করবে, স্ফুটনাঙ্ক। এই পয়েন্টটাকে আমরা বলবো, এই পার্টিকুলার প্রেসারটা যেই টেম্পারেচারে হয় সেই টেম্পারেচারটাই হবে এই সলিউশনের বয়েলিং পয়েন্ট।
কি হবে? তাহলে একে আমরা বলবো, দেখো এই যে পয়েন্টটা পাচ্ছি সেইটা হবে আমাদের বয়েলিং পয়েন্ট। কি পয়েন্ট? দিস ইজ দ্য boiling point of pure liquid, pure liquid। ঠিক আছে, বিশুদ্ধ অবস্থায় এটা হলো আমাদের দ্রবণের বাষ্পচাপ। ক্লিয়ার? এইবার আমি কি করলাম, ওই দ্রবণেই কিছু পরিমাণ দ্রাবক, হ্যাঁ এটাকে আমরা ডিনোট করি টিবি। কি হিসেবে ডিনোট করি? এইটাকে আমরা বলি টিবি। ঠিক আছে, এইবার ওই দ্রবণে কিছু পরিমাণ আমরা নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইটিক অ্যাড করলাম। তাহলে কি হয় ভাই, না ওই দ্রবণের বাষ্পচাপ হ্রাস পাবে, তাই না? বিশুদ্ধ অবস্থায় যা ছিল তার তুলনায় হ্রাস পাবে, সেটা আমরা অলরেডি বহুতবার আলোচনা করেছি। তখন আমরা যে কার্ভটা পাবো সেইটা দেখতে কেমন হবে? সেই কার্ভটা দেখতে হবে, সেই কার্ভটা দেখতে হবে এর ঠিক নিচ দিয়ে যাবে। দেখো এই কার্ভটা আমি পাবো, দেখো এই কার্ভটা আমি পাবো। তাহলে এটা আমি কার জন্য পেয়েছিলাম? দিস ইজ ফর সলভেন্ট। আর সলিউশনে কি হয় না, তার বাষ্পচাপটা কমে যায়। তাহলে দেখো এই টিবি টেম্পারেচারেই এখন সলিউশনের বাষ্পচাপ এটা, যেটা কখনোই 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে সমান নয়। তাহলে যদি স্ফুটন হতে শুরু হয় বা বয়েলিং আমরা করতে চাই, অবশ্যই বায়ুমণ্ডলীয় প্রেসারের সঙ্গে সমান হতে হবে। তার জন্য দেখো কখন সমান, কোন পার্টিকুলার টেম্পারেচারে সমান, দেখো যেই পয়েন্টটা বায়ুমণ্ডলীয় প্রেসারের সঙ্গে মিট করছে ওই পয়েন্টটা আগে তুমি নাও। দেখো ওই পয়েন্টটা আমরা যখন নেব, দেখো এই টেম্পারেচারটা দেখো এখন কি হয়েছে, দেখো এই যে পার্টিকুলার পয়েন্ট, এই টেম্পারেচারটাই কি হলো, দ্য নিউ বয়েলিং পয়েন্ট টিবি স্টার। মানে দিস ইজ দ্য বয়েলিং পয়েন্ট অফ সলিউশন। তাহলে কি হচ্ছে, গ্রাফিক্যালি আমরা দেখতে পেলাম যদি আমরা দ্রবণে সলিউট অ্যাড করি তাহলে বাষ্পচাপ হ্রাস পাবে। দেখো সেম টেম্পারেচারে দ্রবণের বাষ্পচাপ কত, এই ভ্যালুটা আমরা পাচ্ছি, এই যে ভ্যালুটা দ্রবণের বাষ্পচাপ কত, এই ভ্যালুটা পাচ্ছি। দেখো যেই ভ্যালুটা কখনোই 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে সমান নয়, তাহলে বয়েলিং হবে না, স্ফুটন শুরু হবে না। তাহলে স্ফুটন শুরু হওয়ার জন্য আমার টেম্পারেচার বাড়াতে হবে। এই পার্টিকুলার পয়েন্টটা আমার চাই, এই পয়েন্টের টেম্পারেচার কত, এই ভেপার প্রেসারটা রিচ করতে গেলে কত টেম্পারেচার লাগছে, না স্যার টিবি ড্যাশ। তাহলে এই যে টিবি ড্যাশ আমরা পেলাম, একে আমরা বলবো বয়েলিং পয়েন্ট, নিউ বয়েলিং পয়েন্ট অফ দ্য, মানে বয়েলিং পয়েন্ট অফ দ্য সলিউশন। হয়ে গেল? ক্লিয়ার? দেখো একবার দেখে নাও। ক্লিয়ার? এইবার এই যে স্ফুটনাঙ্কের বা বয়েলিং পয়েন্টের যে বৃদ্ধি হলো, সেই বৃদ্ধিটা কত পেলাম আমরা, সেই বৃদ্ধিটা কত পেলাম তা আমরা এবার দেখব। তাহলে দেখো আমাদের আগে বয়েলিং পয়েন্ট বৃদ্ধিটাকে বলবো আমরা ডেল্টা টিবি। কত বাড়লো, কত ছিল, টিবি স্টার মাইনাস টিবি।
এই যে টিবি সেইটা কি একটা কলিগেটিক প্রপার্টিজ। এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সেইটা দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম। সেই সংখ্যাগত ধর্ম কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র দ্রাবের মোল সংখ্যার উপর ডিপেন্ড করে, দ্রাবের সংখ্যার উপর ডিপেন্ড করে, দ্রাবকের সংখ্যার উপর ডিপেন্ড করে না, বা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না। এই জন্য এটাকে আমরা বলি একটা, কি বলি বলো, এটাকে আমরা বলি একটা সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, এবার এর কিভাবে কার উপর ডিপেন্ড করে সূত্র আমরা দেখব, আগে এটুকু তোমরা দেখে নাও। তাহলে কি বলেছি যে প্রেসারের সঙ্গে টেম্পারেচার ভেপার প্রেসারের ক্ষেত্রে তারা কিন্তু লিনিয়ার ইকুয়েশন হয় না, কারণ টেম্পারেচার বাড়ার সাথে সাথে প্রেসারের সাথে সাথে কণার সংখ্যারও পরিবর্তন হয়। তাই জন্য গার্ভটা ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন মেনে চলে, কার্ভ নেচারের হয়। তাই সলভেন্টের ক্ষেত্রে আমরা একটা কার্ভ পেলাম, এবং যখন আমরা ওই সলভেন্টে কিছু পরিমাণ নন ইলেকট্রোলাইটিক নন ভোলাটাইল সলিউট অ্যাড করব, তখন কি হবে, দ্রবণের যে বাষ্পচাপ আবার কমবে, তার জন্য গ্রাফটা আমরা নিচে পেয়েছি। তখন দেখছি যে টেম্পারেচারে সলভেন্টের ক্ষেত্রে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যাটেন্ড করে গেছিল, সলিউশনের ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাটেন্ড করতে পারছে না। তাই সেই অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যাটেন্ডের জন্য তাকে আমাকে এনার্জি, আমাকে হিট দিতে হচ্ছে, তাই জন্য বয়েলিং পয়েন্ট বৃদ্ধি পেল। ঠিক আছে, তো এইবার আমরা যেটা পড়ব যে এই যে বয়েলিং পয়েন্টের বৃদ্ধিটা হলো, যেটা একটা কলিগেটিক প্রপার্টিজ, সেইটা কার উপর ডিপেন্ড করছে। চলো সেইটা, সেই সম্পর্কিত সূত্রটা আমরা পড়ব। না কি বলছে, কোন দ্রবণে কোনো, আচ্ছা, নন ভোলাটাইল মানে কি, অনুদ্বায়ী, কি নন ভোলাটাইল, নন ভোলাটাইল এবং কি, এবং নন ইলেকট্রোলাইটিক। নন ভোলাটাইল এবং নন ইলেকট্রোলাইটিক দ্রাবযুক্ত কোন দ্রবণে দ্রবণের যে পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, তা উক্ত দ্রবণে দ্রাবের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। মোলাল গাঢ়ত্ব, এই কথাটা মাথায় রাখতে হবে। গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। তাহলে মোলাল গাঢ়ত্ব মানে কি, দ্রবণের মোলারিটি, এইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার অবশ্যই বয়েলিং পয়েন্ট যখন উল্লেখ আছে, তোমাকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার তোমাকে বলতে হবে। এটা বয়েলিং পয়েন্ট আর টেম্পারেচার বলার দরকার। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা যদি সূত্রের আকারে লিখি তাহলে কি হবে বলো,
সূত্রের আকারে যদি আমরা লিখি তাহলে হবে ডেল্টা টিবি, যেটা কিনা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটা একটা আমাদের কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট আনতে হবে। সেই কনস্ট্যান্টটাকে আমরা লিখবো ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। যেই কেবিটাকে বলা হয় বয়েলিং পয়েন্ট এলিভেশন কনস্ট্যান্ট। কি বলা হয় না, বয়েলিং পয়েন্ট এলিভেশন কনস্ট্যান্ট, বা একে বলা হয় ইবলিওস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে এর ইউনিট কত হবে? এর ইউনিট হবে, বলো, ডেল্টা টিবি বাই এম। তাহলে ডেল্টা টিবির ইউনিট কত? টেম্পারেচারের ডিগ্রি সেলসিয়াস, এম হয় মোল পার কেজি। তাহলে এখান থেকে হবে ডিগ্রি সেলসিয়াস মোল ইনভার্স কেজি, বা কেজি মোল ইনভার্স। এবার এই কেবি বা ইবলিওস্কোপিক কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করবে, তার একটা ফর্মুলা আছে, সেটা একটু মাথায় রেখো। কি হয় না, কেবি, এটা তো মাথায় রাখতেই হবে, এটুকু তো মাথায় রাখতেই হবে। তারপরও তোমাদের মনে রাখতে হবে কেবি ইকুয়াল টু আর টিবি স্কোয়ার ইন্টু এম। ঠিক আছে, দেখে নাও, আর টিবি স্কোয়ার ইন্টু এম বাই 1000 ইন্টু ডেল্টা এইচ ভেপারাইজেশন। এটাও একটু মনে রাখবে, এখান থেকে সেরকম প্রশ্ন আগে আসতো না, এখন যেহেতু এমসিকিউ বেসড আসতেই পারে। তাহলে কেবিটা কি না, দ্রাবকের যে দ্রাবকটা আছে তার মলিকিউলার মাসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, দ্রাবকের যে বয়েলিং পয়েন্ট বিশুদ্ধ দ্রাবক তার স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, এবং যে যে ওই দ্রাবকের যে হিট অফ ভেপারাইজেশন আছে, মানে ভেপার হতে যতটা পরিমাণ ল্যাটেন্ট হিট দরকার তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমাদের এটাও মাথায় রাখতে হবে। এর কিন্তু কোনো প্রুফ নেই, ঠিক আছে, জাস্ট সূত্রটা তোমাদের আছে সিলেবাসে, সেটাও তোমাদের দেখে নিতে হবে। এইবার নেক্সট পার্ট আমরা যেটা শিখব, যে আমরা আগেরটা যেহেতু পড়েছিলাম যে বয়েলিং পয়েন্ট থেকে আমরা কি শিখেছিলাম বলতো, আমরা শিখেছিলাম যে বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, আমরা ভেপার প্রেসারের যে আপেক্ষিক অবনমন বা বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন, আমরা সেখান থেকে ক্যালকুলেট করেছিলাম আননোন কোনো সলিউটের মলিকুলার মাস। এখন আমরা যেটা করব সেটা হলো, এখন আমরা যে দ্বিতীয় নম্বর কলিগেটিক প্রপার্টিজ বললাম, মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন, তাহলে সেই স্ফুটনাঙ্কের উন্নয়নকে আমরা কাজে লাগিয়ে আমরা দ্রবণের মূল ভগ্নাংশ, দ্রবণের যে দ্রাব আছে আননোন দ্রাব, তার এটা বের করব, তার হচ্ছে তোমার মলিকুলার মাস আমরা ক্যালকুলেট করব। চলো করা যাক, মানে ক্যালকুলেশন অফ molecular mass of unknown solute from delta TB। ঠিক আছে, বাংলাতেই বাকিটা লিখে করছি আমি। তাহলে আগে আমাদের বাংলায় মানে ধরি W2 গ্রাম অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য, লিখতে হবে, তোমরা লিখে নাও। দ্রাব W1 গ্রাম দ্রাবকে যোগ করা হলো, ঠিক আছে, যোগ করা হলো, ফলে দ্রবণের স্ফুটনাঙ্ক হ্রাস পেল, স্ফুটনাঙ্ক কি হলো, হ্রাস পেল, কত হ্রাস পেল
ডেল্টা টিবি। ঠিক আছে, এইবার ধরে নে দুটোর মলিকিউলার মাস কত। দ্রাবকের ক্ষেত্রে আমরা ধরে নিলাম m1 আর দ্রাবের ক্ষেত্রে ধরে নিলাম m2। তাহলে মোলারিটি কত? মোলারিটি আমরা কি করে পাবো? ক্যাপিটাল স্মল m, দেখ নাম্বার অফ মোলস অফ সলিউট, সেটা কি করে হয় না W2/m2। আবার বাই কি? বাই হচ্ছে ওয়েট অফ দা সলভেন্ট। কিন্তু সেটা কিসে আছে? যেহেতু এটা গ্রামে আছে তাই আমরা উপরে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখান থেকে সূত্রটা কি পাবো? m সমান W2 ইন্টু 1000 বাই W1, যেটা কিনা গ্রামে আছে, ইন্টু m2। এবার এর সূত্র অনুযায়ী কি হয় বল? মোলারিট WTB ইকুয়াল টু KB ইন্টু m। দেখ টিবির ভ্যালু জানা থাকবে, কেবির ভ্যালু সলভেন্টের ক্ষেত্রে জানা আছে, দেওয়া থাকবে। এম এর ভ্যালুগুলো বসা, এগুলো W2 ইন্টু 1000 বাই W1, যেটা কিনা গ্রামে আছে, ইন্টু m2। বাস এই ভ্যালুগুলো বসিয়েই আমরা দেখ ডেল্টা টিবি আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, জানা থাকবে, কেবি জানা থাকবে, W1 জানা থাকবে। তাহলে W2 যদি জানা থাকে তাহলে M2 আমরা বের করতে পারবো। জাস্ট এই ইকুয়েশনগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব। ঠিক আছে, এবার এই সংক্রান্ত যা প্রশ্ন আমরা পরের দিন প্রথমে ডিসকাস করে তারপর যে পরের কলিগেটিক প্রপার্টিজ আছে, মানে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, মানে হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ সম্পর্কে আমরা পড়ব। চলো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, প্রতিদিনের মতো পড়াশুনো করো, পরীক্ষা সামনে, সচেতন হও এবং খুব ভালো থেকো। চলো, শুভ সন্ধ্যা এবং হ্যাপি লার্নিং। ভালো করে পড়াশুনো করো।